অগাধ ভালোবাসা গল্পের পঞ্চম অংশ। পরন্ত বিকেলের অরিক্তিম গধূলিবেলা লাল কমলা সূর্য একটু একটু করে হেলে পড়ছে পশ্চিম আকাশে। বারান্দায় রেলিংয়ে 2 হাত রেখে অদ্ভুত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে তোহা। চোখের পাতা নিভু নিভু হয়ে আসছে বারবার। বেশ অনেকক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণের পর তার মনে পড়ল একটা কথা, সূর্যের দিকে বেশিক্ষণ অর্থাৎ চোখ না সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় না। এ কথা সে আগে থেকেই জানলেও কখনো প্রমাণস্বরূপ দেখা হয়নি। আজ দেখল আসলেই সূর্যের দিকে বেশিক্ষণ তাকানো যায় না, চোখ জ্বালা করে, বন্ধ হয়ে আসে। এবার চোখ জোড়া সত্যি সত্যি বন্ধ করে ফেলল তোহা। আনমনে ভাবল, তোহান ভাইয়ের চোখের দিকেও তো তাকিয়ে থাকা যায় না বেশিক্ষণ, তো দূরে এক পলকেও তাকানো যায় না। তার চোখ জোড়াও কি সূর্যের মতো জ্বলন্ত নাকি? মানুষটাই জ্বলন্ত ভস্মকারী, যা সংস্পর্শে এলে ভয় হয়, ভরসাপূর্ণ ভয়, যে কিনা কেবল মুখের কথা দিয়েই তার ছোট্ট শরীরের অভ্যন্তরে থাকা রন্ধে রন্ধে শিরায় উপশিরায় পর্যন্ত কাঁপুনি ধরে দিতে পারে। এতটুকু ভাবতেই চোখ মেলে ফেলল তোহা। এলোমেলো অগোছালো ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্ক। রেলিংটা আরও শক্ত করে চেপে ধরে সে। কানে বাজছে তিহানের তুমি সম্বোধন করা সম্মোহনী কথাগুলো। ভাবে, এই কথাগুলো শুনলে কি আদৌ কোনো কিশোরীর আবেগী মন শান্ত হয়ে থাকতে পারে? উনি কি বোঝেন না এই বাক্যগুলো আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে? এই বাক্যগুলো আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে। ইচ্ছা হয় সকল বাধা নিষেধ উপেক্ষা করে আমি তুমুল গতিতে তার বুকে আছড়ে পড়ি। সন্ধ্যা হয়ে এসেছে। পড়ার টেবিলে মনোযোগ সহকারে পড়তে বসেছে তোহা। এখন চলছে গরমকাল। মোটামুটি 1 বছর পর আগামী গরমকালে তার উচ্চ মাধ্যমিক। পড়াশোনায় তেমন সিরিয়াসনেস না থাকলেও হেলাফেলাও নেও তার। মোটামুটি মাঝারি সারির শিক্ষার্থী সে। ভালোও নয়, আবার ফেল করার মতো খারাপও নয়। বাড়ি প্রায় ফাঁকা। তুর্য গেছে ঢাকার বাহিরে তার কোনো এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে, তাও আবার একদিনের জন্য নয়, গুনে গুনে 3 দিনের জন্য। বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে তাকে যেতেই হবে। বন্ধুর মা বাবা পর্যন্ত তাকে ফোন করে বলেছে। অগত্যা দাওয়াত রক্ষার জন্য এই পড়াশোনার মাঝেও ছুটেছে সে। তোহার বাবা গেছে অফিসের কাজে, ফিরবে পরশু। মাঝে মধ্যেই অফিসের কাজে এহেন ছুটাছুটি করতে হয় তাকে। প্রাইভেট কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা সে, তাই দায়িত্বের বোঝাটাও বেশি। বাসায় শুধু তোহা আর তোহার মা আতিয়া। ঘরের দরজা খুলে রেখেছে তোহা। ড্রয়িং রুমে ছোপায় বসে অল্প আওয়াজে টিভি দেখছে আতিয়া। তোহা এখান থেকে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মনটা খারাপ হচ্ছে একটু। নিশার সাথে সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকতো, এখন কেমন একা একা লাগে। তুচ্ছ বরাবরই কম কথা বলে আর পড়াশোনায় ডুবে থাকে। তার সাথে হাসাহাসি মজা করার উপায় নেই। ঘড়িতে বাজে 7:30। ড্রয়িং রুমের কোনায় রাখা ল্যান্ডফোনটা বেজে উঠল। আতিয়া তখন স্থির দৃষ্টিতে মনোযোগের সহিত নাটক দেখছে। ল্যান্ডফোনের অবিরাম শব্দে তিক্ত কণ্ঠে সে বলল, তোহা, এসে ফোনটা তোলতো। ঘর থেকে তোহার উত্তর এলো না। আতিয়া আবার গলা বাড়িয়ে ডাকল, তোহা। কোনো সাড়া শব্দ নেই। এবার বিরক্তি নিয়ে পিছে তাকাতেই খেয়াল করল টেবিলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তোহা। উপায় না পেয়ে নিজেই উঠে গেল সে। ফোনটা কানে ধরতেই এমন একটা খবর পেল যা শুনে তার অন্তর আত্মা কেঁপে উঠল। কথা শেষে খট করে ফোনটা কেটে গেল চোখের পানি নিয়ে তোহাকে ডাকার জন্য। হাত দিয়ে ছুঁয়ে দিতেই তুমুল অস্থিরতায় ছটফট করে উঠল তার মন। গা কাঁপিয়ে জ্বর এসেছে তোহার। ঘুমের মাঝে মেয়েটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। গ্রাম থেকে আতিয়ার মা ফোন করেছিল। তার বাবার অবস্থা ভালো না, অনেক দিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন সে। আজ সকাল থেকে নাকি কেমন নির্জীব হয়ে আছেন, শুধু নিজের মেয়েদেরকে দেখতে চাচ্ছেন। কোনো অঘটন ঘটার আগেই এখন তাকে আর তার আফিয়াকে রওনা হতে বলেছেন তার মা। ছোট মেয়েকে অর্থাৎ তোহার ছোট খালাকে নাকি একটু আগে খবর শুনেই রওনা দিয়েছে গ্রামের উদ্দেশ্যে। আফিয়া আর আতিয়া মিলে ধরাধরি করে খাটে শুইয়ে দিয়েছে তোহাকে। প্যারাসিটামল খাইয়ে দেওয়া হয়েছে।
আতিয়ার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। একদিকে নিজের বাবা, আরেকদিকে অসুস্থ মেয়ে। কই যাবে সে? বাসায় কেউ নেই যে তোহাকে রেখে যাবে। খালি বাসায় একা একা অসুস্থ মেয়েটা কিভাবে থাকবে? তাছাড়া রান্নাবান্নাও করা নেই। এই জ্বর নিয়ে তোহা রান্না করতে পারবে না। সব দিকেই বিপদ। চোখের পানি ছেড়ে দিয়ে আতিয়া সিক্ত কণ্ঠে বলল, আপা তুমি যাও, আমি থাকি। আব্বাকে বলো তোহার জ্বর, তাই আসতে পারি নাই। ধমকে উঠল আফিয়া, বলল, তুই তো জানিস তিয়া, আব্বার সবচেয়ে বেশি তোকে আদর করে, আর এখনও তোরই নাম বেশি বলছে। তোর দুলাভাইকে ব্যবস্থা করে বলে এসেছে একটু পরই রওনা দিব আমরা 3 জন। কিন্তু আপা তোহা, তিহান অফিস থেকে আসুক, রান্না নিয়ে সমস্যা নেই। তোহার খাবার তিহান দোকান থেকে কিনে এনে দেবে নে। এ কয়দিন আর অপেক্ষা কর, জ্বর নেবে যাবে, চিন্তা করিস না। আতিয়া কোনো রকম চোখের পানি আটকালো। তিহান এখন তার একমাত্র ভরসার স্থল। ছেলেটাকে খুব বেশি বিশ্বাস করে, খুব বেশি। তোহাকে তিহানের দায়িত্বে রেখে যেতে কোনো রকম ভয় নেই তার। তিহান ফিরেছে বাসায়। নিচে ঢুকতে না ঢুকতেই তার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে মা লেখা দেখতেই মুখের হাসির রেখা টেনে ফোনটা তুলে কানে লাগালো সে। বলল, হ্যাঁ মা, আমি এসে পড়েছি, এখন সিঁড়িতে। বাবা, তুই একটু তাড়াতাড়ি তোর খালামণির ফ্ল্যাটে আয় তো, একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? নামটা বলতে গিয়েও থেমে গেল সে। বলল, সবাই ঠিক আছে তো? হ্যাঁ, তুই একটু আয় তাড়াতাড়ি, বলে ফোন কাটলো আফিয়া। তিহান দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠল। তোহাদের ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতেই তা খুলে গেল। দরজা লক করা না। তোহার রুম থেকে কথাবার্তার শব্দ আসছে। কাপা কাপা মন নিয়ে সেদিকে যেতেই দেখল বিছানায় শোয়া অবস্থায় আছে তোহা। গায়ে কম্বল দেওয়া, চেহারা কেমন শুকিয়ে গেছে, ঠোঁটগুলো শুষ্ক। তাকে দেখে আফিয়া বলল, যাক এসেছিস, শোন। কি হয়েছে ওর? আফিয়ার কথার মাঝেই বলে উঠল তিহান, শান্ত তবে কাপা কণ্ঠস্বর তার। জ্বর এসেছে 101 ডিগ্রি, একটু আগে 103 ছিল। শোন, তোকে যে জন্য ডাকছি, তোর নানা খুব অসুস্থ। তোর খালামণি আর আমাকে যেতে হবে। নিয়ে যাবে তোর বাবা, কারণ আর কেউ বাসায় নেই। তোহার জ্বর, ওকে অসুস্থ শরীর নিয়ে টানাটানি করা যাবে না। আমাদের পৌঁছাতে সকাল হয়ে যাবে, এতক্ষণ মেয়েটা জার্নি করতে পারবে না। তাই বলছি, ওকে তো রেখে যেতেই হচ্ছে। তুই ওকে একটু দেখে রাখিস, আর এ কয়দিন ওর খাবার দোকান থেকে কিনে এনে দিস। আমরা একটু পরে রওনা দেব, বুঝলি? আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর তিহানের। দায়িত্ব খুব বড় একটা জিনিস। যার কাঁধে দায়িত্ব নামক ভারী জিনিসটা আছে, এর গুরুত্ব সেই বোঝে। আতিয়া যাওয়ার আগে বলে গেছে তিহানকে, তোর দায়িত্বে রেখে যাচ্ছি তোহাকে, ওর খেয়াল রাখিস। সে এই বিশ্বাসটার মর্মার্থ বোঝে। সে অবশ্যই কথাটার মান রাখবে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তিহান। ভেজা গায়ে কোনো রকম শার্ট চাপিয়ে সে বেরিয়ে গেল উদ্দেশ্য মোড়ের দোকান থেকে খাবার কিনে আনতে। তোহার জ্বর কমেছে হয়তো। সে অবশ্য যায়নি ওই ফ্ল্যাটে। পকেটের ফ্ল্যাটের চাবিটা ভরে দ্রুত পায়ে হাঁটা ধরল সে। খাবার কিনে এনে আস্তে করে দরজার নব খুলল। তিহান ভিতরে ঢুকে ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে খাবারের প্যাকেটটা টেবিলের উপর রেখে তোহার দরজার যে নক করল। যদিও সে জানে তোহা দরজা লক করে রাখে না। মেহেদির দিনের কাণ্ডের পর সে আর নক না করে ভুলেও রুমে ঢোকেনি। সেদিনের ঘটনাটা একেবারে একটা অ্যাক্সিডেন্ট। ওই ঘটনার আগেও সে নক করে ঢুকলেও ওই দিন তাড়াহুড়ায় হুট করেই ঢুকে গিয়েছিল। যদিও ভুলটা হতো, তাহলে হয়তো আর তোহাকে সেই বাজে পরিস্থিতিটা পড়তে হতো না। হতাশ শ্বাস ছাড়ে তিহান। অতঃপর আবার নক করে বলে, তিহু, আসবো? তিহানের কণ্ঠে হুঁশ ফেরে তোহার। চোখ বন্ধ করেছিল সে। দরজার আওয়াজ শুনতে পায়নি। ওষুধ কাজে দিয়েছে। জ্বর এখন অনেকটাই কম, নেই বললেই চলে। হঠাৎ এত জ্বর কেন এসেছিল নিজেও বুঝতে পারল না। দুহাতে ভর দিয়ে আস্তে করে উঠে বসল সে। পাশ থেকে ওড়না নিয়ে সুন্দর মতো গায়ে জড়িয়ে নিয়ে মৃদু কণ্ঠে উত্তর দিল যে, আসেন। আস্তে করে দরজা খুলে রুমে ঢুকলো তিহান। দরজার সামনে দাঁড়িয়ে বলল, জ্বর কমেছে? এখন নেই। তিহান আর এগোলো না। একবার চোখ বুলিয়ে নিয়ে দৃষ্টি নামিয়ে বলল, তোর খাবার প্লেটে বেড়ে ঘরে দিয়ে যাচ্ছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিস।
তোহা সম্মতি সুযোগ মাথা নাড়ায়। তোহান ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, তোর নাম্বারে রিচার্জ করে দিয়েছি, রাতে কোনো সমস্যা হলে ফোন দিস, আমি চলে আসবো নে। আর কাল কলেজ যাওয়া লাগবে না, বাসায় থাকিস, সকালে নাস্তা কিনে দিয়ে যাব, ওকে? আচ্ছা, মাথা কাত করে বলে তোহা। তিহান বেরিয়ে যেয়ে খাবার বেড়ে তোহার ঘরে নিয়ে গেল। তোহা তখন রুমে ছিল না, ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হতে। বেরিয়ে এসে তিহানকে খাবার রাখতে দেখে সে বলল, আপনি খেয়েছেন? না, খাবো বলে খাবারটা পড়ার টেবিলে রেখে গ্লাসে পানি ঢেলে দিল তিহান। বেরিয়ে যাওয়ার আগে তোহার মাথায় এক হাত রেখে বলল, একদম ভয় পাবে না, আমার দায়িত্ব তুমি, দায়িত্বের অবহেলা হবে না, আমি আছি। বিস্তর ফ্ল্যাটে ভয়াবহ নিস্তব্ধতা, 3 রুম, রান্নাঘর আর বড় ড্রয়িং ডাইনিং রুম। পিনপতন নীরবতা, সব লাইট নিভিয়ে রুমের দরজা ফিরিয়ে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে তোহা। জ্বরটা এখন আবার বাড়ছে, অস্থির লাগছে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে গঙ্গানির মতো শব্দ বের হচ্ছে। পানি পিপাসা পেয়েছে বড্ড, ঘরে পানি নেই, ঘুমানোর আগে বোতল নিয়ে ঘুমায়নি সে। বহু কষ্টে পাশে হতে দিয়ে ফোনটা হাতে নেয় তোহা। রাত বাজে 3:15। আধো আধো চোখে তিহানের নম্বরে ডায়াল করতে যেও করে না সে। সামান্য পানি খাওয়ার জন্য তিহানকে গভীর ঘুম থেকে ডেকে তোলাটা নিতান্তই বোকামি মনে হলো। অগত্যা কোনো রকম দাঁতে দাঁত চেপে উঠে বসল সে। গাঝাড়া দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে বেরিয়ে গেল ড্রয়িং রুমে। অন্ধকার, তবুও ঘরের আলোয় এখন হালকা আলোকিত। শুকনো ঢোক গিলে দুরু দুরু মন নিয়ে দ্রুত হেঁটে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে যেই না ঘুরেছে, সঙ্গে সঙ্গে অবচেতন মস্তিষ্ক তার ঘোলাটে দৃষ্টিতে ড্রয়িং রুমের মাঝখানটায় ছায়ার মতো কিছু একটা চোখে পড়ল তার। শরীর জমে গেল সেকেন্ডেই। আকস্মিক ভয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পানির বোতলটা ওখানেই ফেলেই ছুট লাগালো তিহানের ফ্ল্যাটের দরজার দিকে। দরজায় পরপর 4-5 বার কলিং বেল বাজালো, সাথে চালালো হাতের ঠাস ঠাস বাড়ি আর ভয়াত্ম কণ্ঠের ডাক, তিহান ভাই, তিহান ভাই। দরজা খুলেন। কিছু জরুরি কাজ সেরে খাওয়া দাওয়া করে এখন সবেমাত্র একটু শুয়েছে তিহান। তোহার ডাকাডাকিতে বুকটা ধরফরিয়ে গেল তার। উদম গায়ে জামানা জড়িয়ে হনহন করে দরজা খুলল সে। আশেপাশের ফ্ল্যাটের মানুষ এই রাতের বেলা দরজা ধাক্কানোর শব্দ শুনলে তিলকে তাল বানিয়ে ছাড়বে। দরজা মাত্র খুলতে না খুলতেই তার উপর এক প্রকার হামলে পড়ল তোহা। এক হাত কাঁধে, আরেক হাত পিঠে জড়িয়ে কপাল ঠেকালো সে। একটু অপ্রস্তুত হয়ে পড়ে তিহান। তোহাকে হঠাৎ এত কাছে আশা করেনি সে। চোখ বন্ধ করে শ্বাস নিল জোরে। নিজেকে সামলালো তিহান। অতঃপর তোহার চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে শান্ত স্থির কণ্ঠে বলল, জ্বর তো আবার বেড়েছে তোর, ফোন দিসনি কেন? ভয়ে থরথর করে কাঁপছে তোহা। একে তো জ্বর, তার উপর একদম ভয় পেয়ে আকস্মিক হৃদস্পন্দন প্রবল হারে বেড়ে গেছে তার। তোহাকে সহ একটু পিছিয়ে গিয়ে দরজাটা আটকে দিল তিহান। এই অবস্থায় তাদের কেউ দেখে ফেললে ব্যাপারটা খুবই বাজে দেখাবে। তোহা চুপটি করে তিহানের বাহুতে মুখ লুকিয়ে রেখেছে। মাথার হাত বোলানোটা ধীরে ধীরে তার ঊর্ধ্বগতিতে দৌড়ানো হৃদস্পন্দনটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনছে। খানিক বাদে একটু শিথিল হলো সে। কাঁপুনি কমে আসতেই তিহান স্নেহময় কণ্ঠে আস্তে করে বলে, ভয় পেয়েছিস কেন? কিছুক্ষণ নীরবতা, তারপর তোহা বলল ছায়ার মতো কি যেন একটা, এখনো ভীতু কণ্ঠ তার। নিঃশব্দে হুট করে হেসে ফেলে তিহান। কণ্ঠে হাসির রেশ টেনে বলে, ওটা তোর মনের ভুল, এমন কিছুই নেই। বিশ্বাস করুন, আমি সত্যি দেখেছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, এখন রাত হয়েছে অনেক। তোহার সাথে সাথেই তাকে ছেড়ে দাঁড়ালো। ঠিক ওই তবে পর মুহূর্তে বলে উঠল, আমি যাব না ওখানে। তিহান উত্তর দিল না। ছোট্ট করে শ্বাস ফেলে ঘর থেকে টি শার্ট গায়ে দিয়ে এসে তোহার হাত টেনে বলল, পাগলামো করিস না তিহু, আমার সাথে আয়, কিছু নেই ওখানে, আমি বলছি তো। অনিচ্ছা সত্ত্বেও সে দিকে পা বাড়ালো তোহা। তার অস্থির মণিজুরা বারবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ফ্ল্যাটে ঢুকতেই চুপসে গিয়ে তিহানের হাত ঘেঁষে দাঁড়ালো সে। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করল তিহান। ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে তোহাকে আশ্বস্ত করল। বলল, বলছি না কিছুই নেই, কেবল তোর মনের ভুল।
ফ্ল্যাটে একা তো একটু এমন হতেই পারে, ভয় পাস না। তোহা প্রতি উত্তরে কিছু বলল না। বার কয়েক পিট পিট করে সারা ড্রয়িং রুমে চোখ বুলাতেই তিহান বলল, এখানে এসেছিলি কেন? তেষ্টা পেয়েছিল, পানি নিতে এসেছিলাম। ঘরে পানি ছিল না, আর না থাকলেও কি আমাকে ফোন করতি? এতটুকুর জন্য আপনাকে বিরক্ত করব? সেই তো আমার কাছেই গেলি। বিড়বিড় করে কথাটা বলে তোহাকে রুমে নিয়ে বিছানায় বসালো তিহান। টেবিলের উপর থেকে প্যারাসিটামলের পাতা থেকে একটা ওষুধ বের করে পানি নিয়ে আসলো। তোহার মুখে ওষুধটা দিয়ে পানি খাইয়ে দিতে দিতে বলল, তোমার উপর কখনো বিরক্ত হতে পারি না আমি। কথাটা শুনতেই পানি মুখে একটু কেসে উঠল তোহা। তাড়াহুড়ো করে পানিটা গিলে নিয়ে দৃষ্টি নামিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইল সে। তিহান হালকা হেসে তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, এভাবে জেগে থাকলে আরও অসুস্থ অসুস্থ লাগবে। বলে তিহান দরজার কাছাকাছি যেতেই তোহা দ্বিধা কণ্ঠে কষ্ট করে বলে উঠল, আপনি এখানেই থাকেন না প্লিজ। তোহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে দৃঢ়ভাবে বলে, তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? এতটা অবুঝ অবস্থা হওয়ার বয়স তো তোর নয়। তিহানের কথার মানে বুঝে আসতে বিচলিত হয়ে পড়ে তোহা। তাড়াহুড়ো করে বলে, না না, এখানে নয়, আসলে আমি বলতে চাচ্ছি আপনি পাশের রুমে থাকেন আজকের রাতটা। একা ফ্ল্যাটে আমি থাকতে পারবো না প্লিজ। কিছুক্ষণ দু হাতের আঙ্গুল দিয়ে কপাল ঘষল তিহান। অতঃপর তোহার মিনতি ভরা চেহারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তুজ্জোর রুমে আছি, দরজা খোলা রাখবো। আর ভয় লাগলে বা কিছু হলে আস্তে ধীরে ডাকবি, চেঁচাবি না, কেমন? মুখ লটকালো তোহা। তাকে ইশারা করতে গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল সে। লাইট নিভিয়ে দিয়ে বের হওয়ার আগে তিহান গম্ভীর স্বরে ডাকল, শোন। জি। ঘাড় উঁচিয়ে বলল তোহা। চাইলে দরজাটা ভেতর থেকে আটকে ঘুমাস। বলেই তোহার উত্তরের জন্য অপেক্ষা করতেই তোহা বলল, প্রয়োজন নেই। বলে আবারও আগের মতো শুয়ে পড়ল তোহা। মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো বাড়ি খেতে লাগলো প্রশান্তির অনুভূতিগুলো। কারো এতটা বিশ্বাস অর্জন করা সহজ কথা নয়, একেবারেই সহজ কথা নয়। সকালে ঘুম ভাঙতেই দু হাতে মাথা চেপে উঠে বসল তোহা। এখন একটু ভালো লাগছে, তবে মাথাটা ভার ভার লাগছে। দুহাত মেলে আড়মোড়া ভেঙে রুম থেকে বেরিয়েই তুর্যের রুমে উকি দিল সে। তিহান তো নেই রুমে, তবে বিছানার কুচকানো চাদরটা দেখেই বুঝল রাতে তিহান এখানেই শুয়েছিল। ঘড়ির দিকে চোখ পড়লেই হঠাৎ আটকে উঠল সে। প্রায় দুপুর 12টা বাজতে চলল। দ্রুত পায়ে ড্রয়িং রুমে যেতেই টেবিলের উপর নাস্তার প্লেট চোখে পড়তে আরেকটু অবাক হলো সে। ধীর পায়ে রুমে যেতেই ফোন বাজলো। দ্রুত রিসিভ সেটা করতেই তিহানের কণ্ঠ ভেসে আসলো, ঘুম থেকে উঠেছিস নি এখনো? উঠেছি, এখনোই উঠেছিস তাই না? আপনি কি করে বুঝলেন? তোর কণ্ঠ শুনে, অস্পষ্ট স্বরে বলল তিহান। কি বললেন বুঝিনি। তিহান প্রসঙ্গ এড়িয়ে বলে, আমি অফিসে। ফ্ল্যাটে থাকিস, বের হবি না একদম। শুধু দুপুরবেলা খাবার দিয়ে যাবে একজন, তখন দরজা খুলবি। তাছাড়া আর যেই আসুক না কেন, আমি না ফেরা পর্যন্ত দরজা খুলবে না, বুঝেছিস? বুঝেছি। আপনার কি দেরি হবে ফিরতে? হতে পারে, বলতে পারছি না, নীরস কণ্ঠে বলল তিহান। অফিসে অনেক কাজের চাপ, নয়তো কখনোই তোহাকে একা রেখে আসতো না সে। চাপে পড়ে আসতে হয়েছে। রাতের বেলা সব কাজ শেষে বারান্দায় মোড়ায় বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করছে তিহান। হঠাৎ পাশের বারান্দায় চোখ পড়তেই তোহাকে সেখানে দেখে সে উচ্চ স্বরে ডাক দিল, তিহু, এখানে আয় তো। জি। শুনতে পাস না? আসতে বলেছি। ফ্ল্যাটের চাবি আছে না তোর কাছে? তিহানের গিটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তোহা, তারপর বলে, ওখানে এসে কি করব? আসতে বলেছি মানে আসবি, ফাস্ট। তিহানের ধমকে মুখ গোমরা করে কিছুক্ষণ বাদে সেখানে উপস্থিত হয় তোহা। তিহান মুচকি হেসে পা দিয়ে ঠেলে তার পাশের মোড়াটা একদম মুখ বরাবর রেখে বলে, বস। তোহা বসে না, মিনমিন কণ্ঠে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। তিহান তাকে হাত ধরে টেনে বসিয়ে চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে, একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না আমার সাথে। ভুলে যাচ্ছ বোধহয়, তোমাকে তোমার থেকেও বেশি চিনি আমি। বলে আরও কিছুক্ষণ গিটারের উল্টাপাল্টা সুর তোলে তিহান। তোহা আটসাট হয়ে বসে থাকে।
তার চোখে মুখে অস্থিরতা। তোহার দিকে চেয়ে হাসির রেখা টেনে গান ধরে। বারান্দায় নতুন গাছ লাগানো, ফুলে ফুলে গাছের ছোট্ট টবের উপরে একটা প্রজাপতি বসেছে। টবটা ঝুলন্ত অবস্থায় থাকায় একটু আটটু দুলছে। ভরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে প্রজাপতির রঙিন পাখনা দুটোর উপর। নিঃশব্দে এক পা দুপা করে এগিয়ে দরজা ঘেঁষে দাঁড়ালো সে। তার থেকে মাত্র দুহাত দূরেই সদ্য ফোটা দুটো ফুলের উপর রং বেরঙের প্রজাপতি মেলে বসে আছে। প্রজাপতিটা নামমাত্র দূরত্ব হওয়া সত্ত্বেও প্রজাপতিটাকে ছুঁয়ে দিতে ভয়। দিলেই তো উড়ে যাবে, হারিয়ে যাবে, মিলে যাবে সুবিশাল আকাশের গহীনের সাম্রাজ্যে। তখন আর তাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তুর্য যে বন্ধুর বাড়ি গিয়েছিল, ওদিকে নাকি অনেক ফুলের গাছ পাওয়া যায়। সেখান থেকে কিনে বোনের জন্য এত দূর এটাকে বয়ে এনেছে সে। মূলত ফুল প্রচণ্ড তোহার পছন্দ। মনটা আজকে ফুরফুরে। দুপুরে নিশা আসবে তার জামাই সহ। তাছাড়া সাইফ, নুয়াস আর স্বর্ণালীও আসছে। স্বামীসহ প্রথম আসার নিশার আরও আগেই আসতো, তবে নানার অসুস্থতার খবর শুনে আর আসেনি। কারণ বাসায় তোহা ছাড়া আর কেউই ছিল না। এসে কি করত? তবে এখন সমস্যা নেই। দুদিন আগেই তার মা খালামণি ফিরে এসেছে। নানা এখন অনেকটাই সুস্থ। বিকেল প্রায় 4টা বাজে। হাসি তামাশার প্রবল আনন্দে মেতে উঠেছে তোহার ঘর। দুপুরের খাওয়া শেষে সবাই বসেছে আড্ডা দিতে। হাস্যোজ্জ্বল কণ্ঠগুলো যেন অনুভূতির শতপূর্ণ মিলন মেলা। নিশার বর সৌহার্দ্য মির্জা অত্যন্ত মিশুক স্বভাবের একজন সুপুরুষ। সবার থেকে বয়সে প্রায় অনেকটাই বড় হওয়া সত্ত্বেও সবার সাথে মিলেমিশে কোনো অস্বস্তি ছাড়াই আড্ডা দিচ্ছে সে। খাটে জায়গা না হওয়ায় পাশে একটা চেয়ার টেনে 2 পা ভাঁজ করে তুলে বসে আছে তোহা। মুখে নজর কাড়া হাসি টেনে সবার সাথে গল্পে মশগুল সে। হাসাহাসির মাঝে চুলে হাত চালাতে চালাতে রুমে প্রবেশ করে তিহান। সবার দৃষ্টি আচমকা তার দিকে পড়তেই চমৎকার হাসে। শার্টের হাতা গোটাতে গোটাতে সে বলে, আমাকে ছাড়া আড্ডা দিচ্ছিস সবগুলো? কথাটা বলে সৌহর্দ্যের দিকে চোখ পড়তেই তোহাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সে বলল, আরে দুলা ভাই যে কেমন আছেন? সৌহার্দ্য হাসল, হাতে হাত মিলিয়ে বলল, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি। তো কি নিয়ে এত হাসাহাসি হচ্ছিল? বলে বসার জন্য আশেপাশে তাকায় তিহান। প্রায় সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। একটু সরে দাঁড়িয়ে তিহানের দিকে চেয়ারটা এগিয়ে দিয়ে চাপা স্বরে বলে, বসুন। তিহান তোয়ার দিকে না তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ল। মুখের হাসি ততক্ষণে সরে গেছে তোহার। চুপটি করে চেয়ারের পাশে ঘেঁষে দাঁড়ালো সে। সৌহার্দ্য একবার আশেপাশে চোখ বুলালো। স্বর্ণালী, তোহা, এমনকি নিশাও একটু চুপসে গেছে। সৌহার্দ্য মুচকি হেসে বলল, এদেরকে খুব বেশি টাইটে রাখো বুঝি? তোমাকে দেখেই সবকটা ভিজে বিড়াল হয়ে গেল। উত্তরে তিহান শুধুমাত্র হাসল, হৃদয় কাঁপিয়ে দেওয়া হাসি। সেদিকে তাকিয়ে একটুখানি থমকালো তোহা। বাম হাত দিয়ে তিহানের চেয়ারের পিঠ ঠেকানোর উপরের অংশটা আরও একটু খামছে ধরল সে। নিশা তেতে উঠে বলল, আমরা মোটেও ভিজে বিড়াল হইনি। তিহান ভাইকে আমরা যথেষ্ট সম্মান করি বুঝলে। সেজন্যই ওনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমরা চুপ হলাম। তিহান ভুরু উঁচিয়ে বলল, তাই নাকি রে? চুপ না করলে আমি তো কথাই বলতে পারতাম না। বড় উপকার করলি রে নিশা, অনেক বড় উপকার করলি। তিহানের কথায় আপদমস্ত হয়ে চুপ করে গেল নিশা। তবে নিশা ছাড়া সবাই সমস্বরে হেসে উঠল। খানিক বাদে তিহানের চোখ গেল বিছানার কোণায় সাইফ ও নুহাসের সাথে বসে থাকা সুদর্শন ছেলেটার উপর। এতক্ষণ সে খেয়ালই করেনি। মুহূর্তে ভুরু কুঁচকে গেল তার। থুতনিতে হাত বুলিয়ে সে বলল, উনি কে? সাথে সাথে ছেলেটা তার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসি টেনে বলল, আমি ভাবির দেবর অনন্ত। বলে নিশার দিকে ইশারা করল সে। তোমাকে তো দেখিনি বিয়েতে। কৌতূহলী কণ্ঠ তিহানের। সৌহার্দ্য উত্তর দিল, ও আসতে পারেনি বিয়েতে, অসুস্থ ছিল, তবে এঙ্গেজমেন্টে এসেছিল। তুমি হয়তো খেয়াল করনি। মাথা নাড়িয়ে বলল, হয়তোবা। অনন্ত আবারও মুচকি হাসল। তোহা তখন বসে আছে খাটের পাশের কাঠের ছোট্ট টেবিলের উপর।
বেশ অনেকটা সময় পর তিহানের চোখ আবারও পড়ল অনন্তের উপর। ঘাড় বাঁকিয়ে তার চকচকে দৃষ্টি অনুসরণ করে তোহার আপত্তিকর স্থানে চোখ পড়তেই মুহূর্তেই মুখের চোয়াল শক্ত হয়ে এলো তার। দাঁতের দাঁত চেপে রাগটা আটকিয়ে চেয়ার ঘুরিয়ে তোহাকে তার পিছে আড়াল করে বসল সে। আকাশি রঙের একটা হ্যান্ডপ্রিন্টের সুতি শাড়ি পরেছে তোহা। আকাশি রঙের মধ্যে সাদা মেঘের মতো সাদা রঙের তুলির ছোঁয়া দিয়ে খুব যত্ন করে তৈরি করা হয়েছে শাড়িটা। গত বছর বৈশাখের মেলা থেকে শখ করে কিনেছিল, তবে আজ পর্যন্ত পরার সুযোগ হয়নি। আজকে সুযোগ পেয়ে পরে ফেলেছে। সাদা রঙের ব্লাউজের সাথে গলায় ছোট একটা সাদা পাথরের লকেটটাও একদম ফুটে উঠেছে। চুলে খোপা করে সামনে থেকে কিছু চুল বের করে নিল তোহা। দুহাত ভর্তি সাদা রঙের তিহানের দেওয়া সেদিনের কাচের চুড়ি। চোখে খুব সাবধানতার সাথে আইলাইনার লাগিয়ে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে পরিপাটি হয়ে বের হলো সে বের হতে না হতেই স্বর্ণালী আর নিশাও পাশের রুম থেকে বের হলো। তাদের পরনেও শাড়ি। তারা বেরিয়ে আসতেই ড্রয়িং রুমে বসা ছেলেরা উঠে দাঁড়ালো। একবার পুরো ড্রয়িং রুম চোখ বুলালো তোহা। তিহানকে দেখা যাচ্ছে না কোথাও। সবাই মিলে রেস্টুরেন্টে যাবে তারা। সৌহার্দ্যের পক্ষ থেকে বিয়ের পর প্রথম ট্রিট। বিকালবেলা 5টা, তখন 17 বাজে। এখনো রোদ আছে, আশেপাশে আলোয় ঝলমল চারিপাশ। এক হাতে শাড়ির কুচি ধরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামছে তোহা, আর আগে আগে নিশা আর স্বর্ণালী। হঠাৎ পিছে কারো অস্তিত্ব অনুভব করতেই একটু থেমে ঘাড় ঘুরালো সে। ধবধবে সাদা পাঞ্জাবিতে তিহানকে দেখে এক মুহূর্ত পলক্ষীনভাবে চেয়ে থেকে একটু সাইড দিয়ে বলল, আপনি আগে যান। আমি আগে গেলে তোমাকে সামলাবে কে? ধীরে সুস্থে শাড়ি সামলে নামো। কথাটা কানে যেতে ইচ্ছাকৃত দৃষ্টিতে সামনে তাকালো তোহা। নিশারা শুনলে কি একটা লজ্জায় পড়বে সে। তবে নিশা আর স্বর্ণালীকে সামনে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তিহান বলল, কেউ শোনেনি, নামো। তোহা আর কিছু বলল না। চুপচাপ নিচে নামতেই দেখল পাশাপাশি 3টে গাড়ি দাঁড় করানো। একটা ড্রাইভিং সিটে বসেছে সৌভাগ্য আর তার পাশে নিশা। পেছনে বোধহয় তুর্য, অনন্ত আর স্বর্ণা। তার পরেরটায় সাইপ ও নোয়াস উঠেছে। তোহাকে দেখে অনন্ত জানালা দিয়ে মুখ বের করে বলল, তুমি এখানে আসো তোহা। তোহা আমতা আমতা করতেই তিহান তার হাত টেনে বলল, ও আসলে চাপাচাপি করে বসতে পারে না। সমস্যা নাই, তোমরা যাও, ও আমার সাথে যাবে। অনন্ত আরও কিছু বলার আগেই সৌহার্দ্য গাড়ি স্টার্ট দিল। তিহান মুচকি হেসে সাহেবদের গাড়ির কাছে যেয়ে মাথা ঝাঁকিয়ে বলল, তোরা যা, আমি তোহাকে নিয়ে আসছি। গাড়িতে বসে আছে তোহা। বারবার সামনের চুলগুলো চোখের উপর থেকে সরাতে গিয়ে কাচের চুড়িতে রিনঝিন করে বেজে উঠছে শব্দ তরঙ্গ। তিহান ড্রাইভ করছে মনোযোগ দিয়ে, তার দৃষ্টি সামনের দিকে। তোহার দিকে তাকাচ্ছে না সে। হঠাৎই গাড়ির মোড় ঘোরাতে ঘোরাতেই তিহান গম্ভীর কণ্ঠে বলল, তিহু, ডান পকেটে হাত ঢোকাতো। তোহা বুঝতে না পেরে বলে, জি। পাঞ্জাবির ডান পকেট পাশ হাত ঢোকা। তোহা পাঞ্জাবির পকেটে হাত ঢোকালো। একটা সিলভার কালারের ছোট্ট ঝুমকা কানের দুল বেরিয়ে এলো। সেগুলো হাতে নিয়ে তোহা কিছু বলার আগেই তিহান বলল, পর। তোহা বিনা বাক্যে দুল দুটো পরে নিতেই গাড়ি থামালো তিহান। ঝুঁকে গিয়ে তোহার পাশের গাড়ির জানালার কাচ উঠিয়ে দিয়ে এক টানে তোহার চুলের খোপা খুলে দিল সে। চুলগুলো এলোমেলো হয়ে সারা গায়ে ছড়িয়ে পড়তেই তোহার লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে পিটপিট করে বলল, তিহান ভা। বাক্যটা শুরু করলেও শেষ করতে সক্ষম হলো না সে। তার আগেই তিহান তার সারা মুখে চোখ বুলাতে বাম হাত রেখে বৃদ্ধা আঙ্গুল ঠোঁটের উপর রেখে নিচু কণ্ঠে বলল, একদম মেঘময়ূরী লাগছে তোমাকে। নীল সাদা মেঘে জর্জরিত আমার একমাত্র মেঘময়ূরী। শেষ বিকেলে রোদ আঁচড়ে পড়ছে জানালার কাচ ভেদ করে। একটা সরু তেজস্ব রশ্মি তোহার মুখের উপর আঁচড়ে ছেয়ে আছে। এখনো চোখ তুলে তাকায়নি তোহা। দৃষ্টি নিচের দিকে দিয়ে থ মেরে বসে আছে। তিহানের হাত এখনো তার গালে ঠোঁটে। পাকা 3 মিনিট যাবৎ তিহান তার সারা মুখে চোখ বুলিয়ে যাচ্ছে। তার মাদক মাখা গভীর দৃষ্টির বিপরীতে মাথা তুলতে পারছে না তোহা। প্রচণ্ড লজ্জায় হাঁসফাঁস যেন গলা অবধি এসে আটকে যাচ্ছে। তিহানের হাতের বৃদ্ধা আঙ্গুল হালকা করে 2 হাত ঠোঁটে
স্লাইড করে। শেষমেশ ঠোঁটের কোণায় যেতে তোহা বলল, দেরি হয়ে যাচ্ছে। তিহান হাসল। আচমকা হেসে ফেলা সেই হাসি দেখার ইচ্ছা থাকলেও লজ্জার কারণে তাকাতে পারল না তোহা। তিহান গলা থেকে হাত সরিয়ে নিল। তোহা মুখের উপর আসা চুলগুলো কানের পিছে গোজার জন্য হাত উঠাতেই তিহান নিজেই তা গুজে দিয়ে সরে গিয়ে সিটে বসল। তোহার লজ্জাভাব স্পষ্ট। গাড়ি স্টার্ট দিল তিহান। হাতের মুঠোয় থাকা খোপার কাঁটাটা তোহার দিকে এগিয়ে দিয়ে বলল, চুল বেঁধে জানালাটা খুলে দে। তোহা একবার তাকিয়ে কাঁটাটা দিয়ে পুনরায় খোপা করতে করতে বলল, চুলগুলো শুধু শুধু খুললেন কেন? তার কথার প্রেক্ষিতে কোনো কথা বলল না তিহান, বরং কণ্ঠে অস্থির অস্থির ভাব নিয়ে বলল, জানালার কাজটা নামা তিহু, প্রচুর গরম লাগছে। তোহা বিরক্তি নিয়ে খোপা আটকে জানলাটা খুলতে খুলতে বলল, এসি ছাড়লেই তো পারেন। এসির কৃত্রিম ঠান্ডা হাওয়ায় কাজ হবে না, প্রকৃতির অকৃত্রিম তাজা বাতাস লাগবে। তোহার পাল্টা জবাব দিল না। গাড়ি চলছে তুমুল গতিতে। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাদেরকে। জানালায় মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে রইল তোহা। যদিও এদিকটায় আকাশ ততটা দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশে সারি সারি গাছ, তাদের ছাড়ানো ছিটানো ডালপালা দিয়ে আকাশটা আড়াল হয়ে রয়েছে। মাঝে মধ্যে একটু আদ্রু রৌদ্র উজ্জ্বল মেঘ উকি দিচ্ছে গাছের ফাঁক ফোকর দিয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে খানিকটা আচ্ছন্ন হয়ে পড়ে তোহা। আকাশের দিকে চেয়ে আনমনে তিহানকে প্রশ্ন করে, আচ্ছা, মেঘময়ূরী মানে কি? ঘাড় বাঁকিয়ে একবার তোহাকে দেখে নিল তিহান। তারপর শান্ত শীতল স্নিগ্ধ কণ্ঠে বলল, তুমি। মেঘময়ূরী মানে তুমি, তুমিই মেঘময়ূরী। আহা, বলুন না, এটার অর্থ কী? অধৈর্য কৌতূহলী শোনায় তোহার কণ্ঠ। হেসে ফেলে। গাড়ির গতি কমিয়ে তোহার দিকে চেয়ে বলতে থাকে, মেঘময়ূরী হচ্ছে মেঘের রাজ্যে বিরাজ করা এক অনন্য ময়ূরপরী, যার সর্বাঙ্গে ছেয়ে আছে ঘোর লাগা সৌন্দর্য, যার দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, দৃষ্টি ফেরানো দায়। আমি হলাম সেই মেঘ, আর তুমি হচ্ছ আমার রাজ্যে বিরাজ করা সেই অতি সুন্দর রমণী, বুঝলে? প্রতিউত্তর না করে চোখ বন্ধ করে ফেলল তোহা। হঠাৎ এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? এত শান্তিতে কি সব মানুষেরই ঘুম আসে, নাকি শুধু তারই? তাদের গাড়ি থামার পরেও বাকিদের দুটো গাড়ি পেছনে থামে, সুতরাং তারাই আগে পৌঁছেছে। সিট বেল্ট খুলে দিতে দিতে ঝাড়ি দিয়ে বলে, আমরাই সবার আগে পৌঁছেছি। অযথায় দেরি হবে করে মাথা খাচ্ছিলি আমার। তোহা ভুরু কুচকে তাকায়, প্রতিবাদী স্বরে বলে, আমি একবারই বলেছি, তাতেই আপনার মাথা খাওয়া হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল বলে তোহার পাশের দরজা খুলে দেয় তিহান। বলে, নাম, আমি গাড়ি পার্ক করে আসছি। তোহা নামতেই পেছন থেকে এগিয়ে আসে সবাই। তার দিকে চোখ বুলিয়ে সর্বপ্রথম অনন্ত জিজ্ঞাসা করে, তোহা, আসার সময় তো তোমার কানে দুল দেখলাম না, এখন কোথা থেকে এলো? তার সাথে সাথে নিশা চোখ বড় করে সন্ধিয়ান কণ্ঠে বলে, তাই তো, তোর তো এমন দুলও নেই। বিপাকে পড়ে যায় তোহা। তাদেরকে তো আর বলতে পারবে না যে এটা তিহান দিয়েছে। কিছুক্ষণ আমতা আমতা করে সে বলে, আসলে এটা মার্কেটের সামনে জ্যামে আটকা ছিল গাড়ি। গাড়ি থেকে পাশের দোকানে দুলটা চোখে পড়তেই কেনার জন্য জেদ করছিল, তাই বাধ্য হয়ে কিনে দিলাম। তোর বোন তো আবার কিছু না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, জানিসই তো। পেছন থেকে এসে কথাটা বলে বিদ্যুৎ হাসল তিহান। নিশাও তার সাথে সাথে হেসে বলল, সে তো ছোটবেলায় কাঁদত তিহান ভাই, এখন তো বড় হয়েছে। আপনি না কিনে দিলেও পারতেন, শুধু শুধু টাকা নষ্ট। আমি হলে তো ওকে ওখানকার সব কটা কানের দুল কিনে দিতাম। আপনি তো মাত্র একটা কিনে দিয়েছেন। খানিকটা তাচ্ছিল্য মেশালো স্বরে বলল অনন্ত। তোহা একরাশ বিরক্তি নিয়ে অনন্তের দিকে চাইল। এই লোকটার সব কথাতেই বেশি বেশি। সেই দুপুর থেকে একটু একটু করে একেবারে অসহ্য হয়ে উঠেছে এই লোকটা। ও কিছু কড়া কথা শোনাতে গিয়েও সৌজন্যতার খাতিরে চুপ করে গেল। অনন্তের কথায় তিহান চমৎকার করে হেসে স্বাভাবিক স্বরেই বলল, তিহু আসলে অপচয় একদম পছন্দ করে না, আর বাড়াবাড়ি করা তো সহ্যই করতে পারে না। তিহানের ঠান্ডা মাথার অপমানটা বুঝতে অসুবিধা হলো না অনন্তের, তথাপি কোনো জবাব দিল না সে।
তবে মুখে অপমানের রাগটা ফুটে উঠল। মনে মনে হাসল তুহা। লোকটাকে অপমান হতে দেখে বেশ ভালোই লাগছে এখন। রেস্টুরেন্টটা অনেক খোলামেলা। খোলামেলা বলতে ছাদের উপর চেয়ার টেবিল গাছপালা দিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশ। 9 তলার উপর হওয়ায় মৃদু হিমেল হাওয়া বইছে। রেলিংয়ের পাশে বসেনি তোহা। উঁচুতে ভয় লাগে তার। সে বসেছে তিহান আর তুর্যর মাঝে। তার মুখোমুখি বসেছে অনন্ত। তার বাঁকা চাহনিতে রীতিমতো গা জ্বলে যাচ্ছে। খাবার পছন্দ করতেই ব্যস্ত হয়ে পড়ল সবাই। ওয়েটারকে 2টো পিৎজার অর্ডার দিতে নিলেই তিহান বলল, সাথে একটা চিকেন রাইস আর হোয়াইট সস পাস্তা। অনন্ত কৌতূহলের চোখে তাকিয়ে বলল, আপনি পিৎজা খান না ভাইয়া? ফোন থেকে চোখ উঠিয়ে তিহান হেসে বলল, তিহুর মাশরুমে অ্যালার্জি। পিৎজাতে তো মাশরুম থাকবেই, তো সেজন্যই আর কি। অনন্ত এবার তোহাকে বলল, আর ইউ শিওর তোহা? তুমি কি এগুলোই খাবে নাকি অন্য কিছু? তোহা তাকালো তিহানের দিকে। তাকে ফোনে ব্যস্ত দেখে মুচকি হেসে বলল, জি, আমি এগুলোই খাই, অন্য কিছু না। মুখটা চুপসে গেল অনন্তের। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই ছবি তোলার জন্য সবাইকে দাঁড় করালো নিশা। অনন্ত সুযোগ বুঝে পেছন থেকে তোহাকে স্পর্শ করতেই তোহার বাহু টেনে তাকে তুর্যর সামনে দাঁড় করিয়ে দিল তিহান। অতঃপর নিজের তুর্যের পাশে দাঁড়িয়ে খুব শর্তপানে জায়গাটা লক করে ফেলল। ছবি তোলা শেষ হতেই চুপচাপ অনন্তের দিকে এগিয়ে ধীর স্থির শান্ত কণ্ঠে বলল, স্টে ইন ইয়োর লিমিটস। গাড়ির ভেতরে হলুদ লাইট জ্বালানো। এলোমেলো চুলে নিষ্পর্ব নয়নে নিশ্চুপ হয়ে বসে আছে তোহা। তার চুলের খোপা একটু আগে আবারও খুলে দিয়েছে তিহান। এবার আর কাঁটাটা ফেরত দেয়নি। বলেছে গাড়ি থেকে নামার আগে দেবে, তার আগে না। গাড়ি ড্রাইভ করতে করতে তিহান বলে, তিহু দেখ তো ড্রয়ারে পানি আছে নাকি? পানি দিয়ে কি করবেন? নিশ্চয়ই তোর মাথায় ঢালবো না, খাবো অবশ্যই, গাধি কোথাকার। মুখ লটকিয়ে গাড়ির সামনে ড্রয়ার থেকে খুলে পানি কোনায় বোতল একটা দেখতে পেয়ে বলে, আছে। মুখটা খুলে দে। ক্লান্ত কণ্ঠ তিহানের। বোতলের মুখটা খুলে তোহা অতঃপর তিহানের মুখের কাছে বোতলটা ধরে নিচু কণ্ঠে বলে, হা করুন, আপনি তো ড্রাইভ করছেন, আমি খাইয়ে দিই। তিহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। হাসিটা চোখ এড়ায় না তোহার, বরং চোখে আটকে থাকে। তিহান মুখ হা করতেই একটু ঝুঁকে গিয়ে খুব যত্ন করে তাকে পানি খাইয়ে দেয় তোহা। তবুও অসাবধানতায় একটু পানি চিবুকে গড়িয়ে গলা অবধি পৌঁছে যায়। সেদিকে চোখ পড়তেই পানির বোতলটা রেখে তিহানের আরেকটু কাছে এগিয়ে যায় তোহা। নিজ হাতে তিহানের চিবুক আর গলা মুছিয়ে দিতে দিতেই বুঝতে পারে তার চুলের ভাঁজে কারো 5 আঙ্গুল ডুবে গিয়েছে। মুখ তুলে প্রশ্নোত্তর দৃষ্টিতে তিহানের দিকে তাকাতেই ধূসর সম্মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করে। পোগার ভরাট কণ্ঠে বলে, আমার এতটা কাছে এসো না মেঘময়ূরী। তোমাকে ছোঁয়া নয়, বরং অনুভব করাটাই আমার জন্য যথেষ্ট। চলবে ইনশাআল্লাহ।